প্যালেস্টাইনের স্বীকৃতি, এটি আন্দোলন এখন এত বেশি ছড়িয়ে গেছে দেশে দেশে, বিশেষ করে যেই মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর ইসরায়েলকে সহযোগিতা করে এসছে, তাদের দেশের মানুষ, তাদের দেশের শিক্ষার্থীরা এই প্যালেস্টাইনের স্বীকৃতির দাবিতে এবং এই যুদ্ধ বন্ধের দাবিতে আন্দোলন করে যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। আসলে এই আন্দোলনগুলোর কোনো প্রভাবে পরিবর্তন আসবে কিনা, পশ্চিমা বিশ্বগুলো প্যালেস্টাইনের প্রতি কোনো ধরনের সহমর্মিতা দেখাবে কিনা, আমরা একটু সেটা নিয়ে আলোচনা করতে চাই। যুক্ত আছেন আমাদের সাথে অধ্যাপক এম শহীদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এম শহীদুজ্জামান যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং স্বাগত একাত্তর সকালের আলোচনায়। এরই মধ্যে আসলে কম বেশি আমরা জানি, গণমাধ্যমগুলোতে অনেক বড় বড় করে আসলে খবরটি আছে, সেটি হচ্ছে যে হাওয়ার্ডে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে প্যালেস্টাইনিদের স্বীকৃতি আদায়ের যে আন্দোলন চলছে তার জন্য। এটা একটা ছোট হয়তো উদাহরণ দিয়ে আপনাকে আমি বললাম। এই যে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে এবং একই সাথে পশ্চিমা বিশ্বের অনেক দেশগুলো এখন খুব একটা ইসরায়েলকে সহযোগিতা করছে না এই গাজার নৃশংস হত্যাকাণ্ড চালানোর ক্ষেত্রে, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে অস্ত্র দেওয়ার ক্ষেত্রে এক ধরনের পিছপা হয়েছে। আপনার কাছে কি মনে হয়, অবস্থার কি কোনো পরিবর্তন হবে? আশা করতে পারি, কেননা দীর্ঘ সময় ভিয়েতনাম যুদ্ধের পরে এত শক্তিশালী মূল্যবোধের সংঘাত কখনো পশ্চিমা সরকারগুলো ফেস করেনি। স্পেশালি মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে একটা চরম পর্যায়ে চলে এসছে। আমরা সবাই জানি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে শিক্ষক ছাত্রছাত্রীদের যে আউটবার্স্ট, সেখানে এটা পুরাপুরি মার্জিনালাইজ করছে, খাটো করতে চেষ্টা করছে স্বয়ং মার্কিন কংগ্রেস। এবং এটাই সবচেয়ে দুঃখজনক বিষয়। আমরা আমেরিকান কংগ্রেসকে সবসময় জানতাম যে তারা বিবেকের পথে চলে শেষ পর্যন্ত। যেমন ধরেন ৭১-এ বাংলাদেশের যে সৃষ্টির পথে যখন মার্কিন সরকার বাধা দিচ্ছিল, তখন কংগ্রেস কিন্তু বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল এবং সেনেটর এডওয়ার্ড কেনেডির রোল আমরা সবাই জানি। সেই কংগ্রেস আজকে কিনা রিপাবলিকানদের একটা দল স্বাক্ষরিত চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক আইন ক্রিমিনাল কোর্টে যে তারা যেন কোনোভাবেই নেতানিয়াহুকে অ্যারেস্ট করার পথ থেকে সরে যায়। এবং এটাই বোঝা যায়। আর তারপরে আপনি যেটা বললেন যে একজন হার্ভার্ডের একজন স্টুডেন্টকে ক্যান্সেল করা হয়ে ডিসমিস করা হয়েছে, এরা এমনভাবে এটা প্রজেক্ট করছে মার্কিন কংগ্রেস সহ মার্কিন শাসকরা এবং ইহুদি লবি এবং এই খবরের কাগজগুলো, যে অ্যাজ ইফ এখানে কিছু বিদেশি ছাত্ররাই মোরাললেস এই ছাত্র আপরাইজিংটা করছে, যেটা একদম ভুল। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ, অশ্বেতাঙ্গ, তাছাড়া শুধু ধনী নয়, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অনেক ছাত্রছাত্রীরা যারা অনেক কঠোর পরিশ্রম, স্টুডেন্ট লোন নিয়ে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পড়াশোনা করে, তাদের টিউশন খরচ চালায়, সেই সব ছাত্রছাত্রীরাও আমার জানা মতে কিন্তু প্রতিবাদের পথে নেমেছে। এবং এই জন্যই আমার মনে হয় যে একটা বড় রকমের প্রভাব না হলেও একটা কিছু গুণগত পরিবর্তন আসতে পারে। কিন্তু এর পাশাপাশি আবার আরেকটা বাস্তবতা হচ্ছে যে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে মেনে নিয়েছে এখন জাতিসংঘে, এটা একটা প্লাস পয়েন্ট। কিন্তু তার পাশাপাশি এমনও কিছু রিউমার শোনা যাচ্ছে যে ইসরায়েল নাকি যে তারা যে সামরিক ব্যবস্থা নিচ্ছে রাফা ক্রসিংয়ে, তার পরিণতিতে একটা সমূহ সম্ভাবনা রয়েছে যে তারা ইজিপ্টের ঘোর আপত্তি সত্ত্বেও ইজিপশিয়ান টেরিটরি, যেটাকে আমরা বলি সিনাই পেনিনসুলা বা সিনাই উপত্যকা, সেটা হচ্ছে ঠিক রাফা ক্রসিং এর ওই পাশে ইজিপ্টের সাইডে। এবং ইসরায়েল যেখানে এখন মিলিটারি অপারেশন চালাচ্ছে, সেখানে ১৫ লক্ষ ফিলিস্তিনি আবদ্ধ হয়ে আছে। তারা জানে না কোথায় যাবে, কি করবে। তাদেরকে এখন নাকি বাধ্যতামূলকভাবে এই সিনাই পেনিনসুলা, সিনাই উপত্যকায় ঠেলে দেওয়া হবে। এবং এটা যদি করা হয়, তাহলে তো যেই জায়গায় ফিলিস্তিন রাষ্ট্র হবার কথা, সেই জায়গায় ফিলিস্তিন রাষ্ট্রর যে জন্ম নেওয়ার থেকে সম্পূর্ণ বিচ্যুতি হবে। এবং বড় কথা হচ্ছে, ফিলিস্তিনিরা কোনো দিন
এই রকম তাদের স্থানান্তর মেনে নেবে না। এছাড়া ইজিপ্টের জন্য কিন্তু এটা একটা আমরা এখনো বিশ্বাস করতে পারছি না, কেননা ইজিপ্ট কূটনৈতিক আলোচনায় ইসরায়েলকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সুস্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই তারা এই পরিণতি মেনে নেবে না। তারা ইসরায়েলের সহযোগিতা করে অনেক ইজিপ্ট, এবং ইজিপ্টই বলতে গেলে ইসরায়েলের পক্ষে অনেক কিছুই অতীতে করে এসছে তাদের সামরিক নেতৃত্ব। কিন্তু এই যে চূড়ান্ত পরিণতি যে ইজিপ্টের ঘাড়েই এখন ফিলিস্তিনিদের চাপিয়ে দেয়া, আর তাছাড়া এই যে সিনাই উপত্যকা, এটা সম্পূর্ণ একটা মরুভূমি, এটা বলতে গেলে আনলিভেবল। সেটা সেখানে কোনো অর্থনৈতিক পদচারণা প্রায় অসম্ভব, এবং একটা বড় এই অঞ্চল হলেও বাস্তবতার মধ্যেই যদি আমরা একটু দেখি যে ফিলিস্তিনিকে জাতিসংঘের যে পূর্ণ সদস্য করার পক্ষে সাধারণ পরিষদে যে প্রস্তাব পাশ হয়েছে, সেখানে 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনের পক্ষে ভোট পড়েছে 143টি। আপনার কাছে কি মনে হয় ফিলিস্তিনির সদস্যপদটি পরিপূর্ণভাবে স্বীকৃতি পেতে এটি যে এখন অন্যরকম এক ধরনের বলা যায়, মানে আমরা যদি বলি যে পরিবর্তন এসেছে জাতিসংঘের, যে তারাও এখন শেষ পর্যন্ত ফিলিস্তিনিকে পূর্ণ সদস্য পদ দেওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও নমনীয় হয়েছে? অবশ্যই। আসলে তো ফিলিস্তিনি রাষ্ট্র ধারণা জাতিসংঘ অনেক আগেই মেনে নিত, তারা মেনে নেওয়ার পদক্ষেপও নিয়েছে, কিন্তু এখানে বাধা ছিল মার্কিনি ভেটো। এবং যে কারণেই হোক আমরা জানি না, মার্কিন যুক্তরাষ্ট্র তার ভেটোর পথ থেকে সরে গিয়েছে, কিন্তু সেটার যে কোনো গোপন পূর্ব শর্ত আছে কিনা সেটাই এখন আমরা বুঝতে পারছি না। আরো ভবিষ্যতে জানা যাবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য। তবে ডেফিনেটলি বলা যায় যে পশ্চিম ইউরোপে প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে। আমরা জানি যে ইউরোপিয়ান ইউনিয়নের কিছু কিছু সদস্যদের দেশ সরাসরি ঘোষণা দিয়েছে যে এই মাসের মধ্যেই, এই বছরের মধ্যেই তারা ফিলিস্তিন রাষ্ট্রকে সরাসরি পূর্ণ স্বীকৃতি দিবে, এবং সেখানে স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এই ধরনের গুরুত্বপূর্ণ দেশ রয়েছে। এখানে ইউরোপিয়ান ইউনিয়নের উপরও প্রচন্ড চাপ, কেননা ফ্রান্সের মতো দেশে একটা বড় ধরনের মুসলমান পপুলেশন রয়েছে। ইংল্যান্ডে স্বয়ং ঋষি সুনাক এখন কনজারভেটিভ পার্টিতে প্রচন্ড চাপের মুখে রয়েছে, যদিও সে ইসরায়েলের পক্ষে পুরোপুরি অবস্থান নিয়েছে, কিন্তু তার যে নৈতিক দুর্বলতা, তার যে ব্যক্তিগত একটা কৃতদাস মেন্টালিটি, অনৈতিক স্পৃহা, এটা কিন্তু ব্রিটিশ জনগোষ্ঠীকে আহত করেছে। এবং ঋষি সুনাকের প্রধানমন্ত্রিত্ব অ্যাটল থাকবে কিনা সেটাই শেষ পর্যন্ত আমার মনে হয় অনিশ্চিত হয়ে গিয়েছে। কাজেই ওভারঅল, আর তাছাড়া প্রেসিডেন্ট বাইডেন কিন্তু যে প্রেসিডেন্ট ইলেকশন ফেস করছে, সেখানে তার পরাজয় অনেকাংশে অবধারিত, যদি না ট্রাম্পকে এই আইনগত পথে আটকানো যায়। এবং এখন দেখা যাচ্ছে যে অনেকে মনে করে যে একটা জুডিও ইন্ডিয়ান মাইনরিটি, অর্থাৎ ভারতীয় ও ইসরায়েলি বংশোদ্ভূতরা, ইহুদি সম্প্রদায়ের ব্যক্তিরাই কিন্তু হোয়াইট হাউসে, এমনকি স্টেট ডিপার্টমেন্টে তারাই সিদ্ধান্ত গ্রহণের উপরে বেশি চাপ দিচ্ছে, এবং কংগ্রেসও সেখানে মদত দিচ্ছে। এই কারণেও আমরা দেখতে পারি যে খুব শিগগিরই হয়তো রাফাতে এই ইসরায়েলি যে সামরিক স্টেপস নেওয়া হবে, তখন আবার বিশ্বব্যাপী একটা সমালোচনার ঝড় উঠবে। আমরা আশা করব যে সিনাই পেনিনসুলাতে যেন কোনোভাবেই ইহুদিদের ডিসপ্লেস করা না হয়। জাতিসংঘে যে প্রস্তাব পাশ হয়েছে তার একটা বিরাট ইতিবাচক দিক হলো এই যে জাতিসংঘের বেশিরভাগ সদস্য, এমনকি আরব সদস্যরাও এখন খোলাখুলি বলে দিয়েছে যে ফিলিস্তিনি রাষ্ট্র সৃষ্টি করতে হলে সেটা 1967 যে বর্ডার ছিল, তার আগে যে বর্ডার ছিল, সেই বর্ডারে ফিরে যেতে হবে। এটা বাস্তব ক্ষেত্রে ইসরায়েল কখনো মেনে নেবে না, কিন্তু এই যে জাতিসংঘ ভিত্তিক সিদ্ধান্তটা হয়েছে, এর অর্থ দাঁড়ায় এরকম যে জেরুজালেমের অর্ধেকটা সেটা হবে ফিলিস্তিনের রাজধানী, পূর্ব জেরুজালেম। এবং আরো বড় কথা হচ্ছে যে এই যে এত বিশাল ফিলিস্তিনি ল্যান্ড ইসরায়েল দখল করে সেটেলমেন্টস করেছে, সেগুলো তাদের ছেড়ে দিতে হবে। এবং এখানেই সবচেয়ে বড় প্যাচ, কেননা এক্ষেত্রে ইসরায়েল কোনোভাবেই, তার কোনো সরকার, তারা যা দখল করে
সেখান থেকে কখনো পিছপা হয় না, এবং তারা সব রকমের সামরিক এক্সকিউজ, তারপর ইসরায়েলি জনগোষ্ঠীর যে স্বভাবগত একটা মারাত্মক ব্যাধি, আমি ব্যাধি বলবো, যে তারা একবার দখলদার রূপ নিলে সেই দখলদারিত্ব থেকে তাদের সংখ্যাগরিষ্ঠ জনগণ পিছুপা করে না। তারা কোনখানকার সেই 3000 বছর আগেকার যে দাবি, সেই দাবি বলে যে এটা পুরাটাই নাকি ইসরায়েল, ফিলিস্তিন বলতে এখানে কোনো কিছু ছিল না। এটা অ্যাবসলিউটলি একটা আত্মঘাতী সিদ্ধান্ত, এবং এই কারণেই আমার ভয় হয় যে আগামী দিনগুলোতে হয়তো মধ্যপ্রাচ্যে একটা বড় রকমের যুদ্ধ বাঁধবার হয়তো প্রবল সন্দেহ। হতে পারে। তারপরে আসলে আমরা আশা রাখতে চাই যে ফিলিস্তিনিদের স্বীকৃতি মিলবে এবং এই যুদ্ধ শেষ হবে, যে মানবিক বিপর্যয় আসলে হচ্ছে সেটি বন্ধ হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক এম শহীদুজ্জামান, যুক্ত হয়েছেন আমাদের সাথে। আগামীতে আবারও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে। দর্শক।